স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন মোহরের কলমে, হরিপদ ও হলুদ পেতনি। ব্যাপারটা একটু রিস্কি কিন্তু। পিঠের ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে ধপ করে বসল সলিনা। মুনাজ এক মনে বাতাসে আঁকিবুকি কেটে একটা পাজল সলভ করছিল। কাঁধ ঝাঁকিয়ে বলল, সে তো জানি, কিন্তু সেন্ট্রাল সার্ভার থেকে প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে। কার কপালে কি জুটবে কি করে জানবো বল? তবে আমি এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। গম্ভীর মুখে হাওয়ায় হাত ঘুরিয়ে দুটো লিকোরিস জুসের কাপ আনিয়ে নিয়ে গলায় ঝোলানো আই কার্ডটায় ছোঁয়ালো সলিনা। হালকা ক্রিং শব্দ তুলে হাওয়ায় মিলিয়ে গেল টোকেন রিডার। একটা কাপ মুনাজের দিকে এগিয়ে দিতে দিতে বলল, সিনিয়র ক্লাসের ঘটনাটা শুনেও এ কথা বলছিস? গত বছর নিমিকা নামের মেয়েটা ওই একই প্রজেক্ট নিয়ে গেছিল, ফেরেনি। আর মুশিল ম্যামের কেসটা, সেই যদি বা ফিরে এলো ফিল্ড ওয়ার্ক করে, কিন্তু তারপর থেকে কেমন যেন হয়ে গেল। আপন মনে বিড়বিড় করে, বেভুল হয়ে তাকায় এদিক সেদিক। কানাখুশ হয়ে শুনলাম নাকি আড়ালে একা একা বসে চোখ থেকে ফ্লুইড এমিটো করে। সেটা জেনেসিসের জন্য কতটা ক্ষতিকর ভাবত। লিকোরিস কাপে আঙুল ডুবিয়ে বসে কি যেন ভাবছিল মুনাজ। মুখ দিয়ে একটা শব্দ করে বলল, সবাই সমান নাকি? তাছাড়া তেমন কিছু হলে সেন্ট্রাল সার্ভার রেকমেন্ড করতো না। অত চাপ নিস না, কিছু হবে না আমার। কে জানে, আমার তো জায়গাটা ডেঞ্জারাস বলেই মনে হয়। যাই হোক, টাইম পিরিয়ড কিছু সেট করলি? আর ল্যাটিটিউড লঙ্গিটিউড? সেটাই এখন করব। চল, অ্যাপল ল্যাবে যেতে হবে। লিকোরিস কাপটা শেষ করে আঙুল মুছতে মুছতে উঠে দাঁড়ালো মুনাজ। তারপর হাওয়ায় আঙুলের একটা বিশেষ মুদ্রা ঘোরাতেই খুলে গেল একটা দরজা। সেদিকে পা বাড়াতে বাড়াতে সলিনা বলল, এই, তোর কোথায় পড়েছে সেটাই তো বলবি। আরে আমার তো সোজা পড়েছে, কিন্তু জানিসই তো। কথা বলতে বলতে মানে marks কম। দরজা দিয়ে ঢুকে গেল দুই বন্ধু। আর সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে গেল পিছনে পড়ে থাকা টেবিল আর চেয়ার দুটো। সকালে দাওয়ায় বসে দাঁতন করতে করতে চারদিকটা দেখতে ভারী ভালো লাগে হরিপদর। দাওয়ার নিম গাছের ঝোগড়ুটে কাকটার কাকা, পাশের বাড়ির উঠোন ঝাঁট দিতে দিতে খেন্তি পিসির গজগজানি, রমেনবাবুর মেয়ে ময়নার বেসুরো গলায় হারমোনিয়াম বাজিয়ে কোন সে আলোর স্বপ্ন নিয়ে, এমনকি ব্যায়ামবীর শিবপ্রসাদের অ্যাঁ অ্যাঁ করে জিভ ছোলার আওয়াজ, সবই মিঠে লাগে কানে। মনোযোগ দিয়ে সে শোনে সব কিছু। তারপর নিজের সঙ্গে কথা বলতে বসে। আহা, কাক কি আর কোকিলের মতো সুরেলা গলায় কুহু কুহু করবে? সে তো কাকাই করবে। তারপরে এই যে খেন্তি পিসি, মানুষটা তো আসলে দুঃখী, কারোরই সময় নেই তার দুঃখের কথা শোনার, তাই তো এত গজগজ করে। আর ময়নাকে নিয়েই বা কি বলার আছে? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার সুরে কোন সে আলোর স্বপ্ন নিয়ে গায়ে বটে। তালটাও দাদরা থেকে ঝাঁপতাল সবেতেই খেলে, কিন্তু সবাই তো আর লতা কণ্ঠী হয় না রে বাপু। বরং সুরতালের খেলা শুনতে হলে যাও শিবপ্রসাদের কাছে। এই তো গেল হপ্তায় এমন সুরে তালে খেলিয়ে অ্যাঁ করে জিভ ছুলেছিল, শুনে ভক্তিতে চোখে জল এসে গিয়েছিল হরিপদর। ঠিক যেন অবোধ বোবা বালকটি হরিনামের সুর তুলে মদন মোহনের পায়ে ঠাঁই চাইছে। বেড়ার পাশে দাঁড়িয়ে তো কবার বাহ বাহ বলে ফেলেছিল। তাতে শিবপ্রসাদ হঠাৎ বড় বড় চোখ করে দাঁত খিঁচোতে খিঁচোতে কেন ঘরে ঢুকে গিয়েছিল সেটা অবশ্য বুঝতে পারেনি। মোদ্দা কথা হলো গে, দেখতে জানলে শুনতে জানলে দুনিয়ার সবকিছুই সুন্দর লাগে। এজন্য আড়ালে আবডালে তাকে অনেকে বোকাও বলে, জানে সে, তবে তাতে খুব একটা দুঃখ টুক্ষ পায় না। আসল কথা হলো বেশিক্ষণ মন খারাপ করে থাকতেই পারে না হরিপদ। চারপাশে এত ভালো ভালো সব ব্যাপার ঘটছে,
গোমরা মুখে বসে থাকার জো আছে? এই যেমন আজ সকালেও কলা মুড়ি খেয়ে গুনগুন করতে করতে রওনা দিয়েছিল বাজারের দিকে। আজ রোববার, কলাই খোলায় হাটবার, আর হাটবার মানেই কত রকমের পসরা সাজিয়ে বসে দোকানিরা। বাজারে ঢোকার মুখে রঙিন কাচের চুড়ি সাজিয়ে বসেছে মেয়েরা। কি তার রঙের বাহার! মুগ্ধ দৃষ্টিতে সেসব দেখতে দেখতে যাচ্ছিল হরিপদ। রঙিন চুড়ি, মাটির বাসন আর রামনগরের বিখ্যাত কাপড়ের পুতুলের দোকান যেমন আছে, তেমনই তার পাশে আছে বুড়িমার দোক্তা, শাঁখারির চুবড়ি আর গগনবেড়ি আর নিতাই নস্করের হরেক রকমের বীজ আর চারা গাছের ঠেলা। আশ মিটিয়ে সেসব দেখে টেখে চওড়া হাসি নিয়ে পা বাড়ালো অন্য প্রান্তে সার দিয়ে বসা মাছ দোকানিদের দিকে। রোববারের মাছ বাজার ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে। দুপা এগিয়েই অ্যালুমিনিয়ামের থালায় খলবল করতে থাকা বেশ নধরকান্তি কিছু ট্যাংরার দিকে নজর পড়ল। আহা, কি সাইজ! নির্ঘাত পেটে ডিম আছে। উবু হয়ে বসে পড়ে পরম সস্নেহে তাদের জরিপ করতে করতে বলল, কিরে হারু, ট্যাংরা কত করে দিচ্ছিস? পোয়া কত? হারু বেশ চালাক চতুর ছেলে। দাঁত বের করে বলল, ওই 10 টাকা দেবেন আর কি। হ্যাঁ, 10 টাকা বলিস কিরে? তো দিনে দুপুরে ডাকাতি। কোকিয়ে ওঠে হরিপদ। একটু কম কর বাবা। মুহূর্তের মধ্যে হাসি মিলিয়ে গিয়ে পাঁচন গোলা মুখ হয়ে গেল হারু। গম্ভীর মুখে বলল, 9 টাকা ছাড়ুন তাহলে। আর একটু নাম বাপ। আর 1 পয়সাও কম হবে না। নিতে হলে নিন, নাহলে ফুটুন। মুরদ নেই, আবার নোলা কত। কুট করে একটু কাঁটা ফোটার মতো কি যেন হলো। দীর্ঘশ্বাসটা চাপলেও মুখে ইলাস্টিকের মতো হাসিটা ঝুলেই থাকলো হরিপদর। ঠিকই তো বলেছে হারু, তার মতো গরিব কেরানির কি আর শখ করে অত দামি মাছ খাওয়া মানায়? বড্ড লোকসান হয়ে যাবে আজ। তাও সর্ষে বাটা দিয়ে মাখো মাখো ঝালের কথা ভাবতে ভাবতে বিব্রত গলায় বলতে গেল, ওই পোয়াটা তাহলে সরেস ট্যাংরা এনেছিস তো হারু? সব পেট বাঁধানো মাল মনে হচ্ছে। হঠাৎ হরিপদর ঘাড়ের পাশ দিয়ে বিশ্রী খিক খিক করে কে যেন হাসল। ঘাড় ঘোরালো হরিপদ। পান চিবোতে চিবোতে কান এঁটো করা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে বাসব দত্ত। বাসব দত্তকে গোটা কলাই খোলা এক ডাকে চেনে। চালকল, হিঁটভাটা, বাজারের ওপর হার্ডওয়্যার দোকান, সব মিলিয়ে বেশ টুসটুসে অবস্থা যাকে বলে। শোনা যাচ্ছে এবছর পঞ্চায়েত ভোটেও নাকি দাঁড়াবে। সেই টুসটুসে ব্যাপারটাই চুইয়ে পড়ছিল গলার মোটা সোনার চেন, 2 আঙুল মিলিয়ে গোটা 10 আংটি আর ফিনফিনে সিল্কের পাঞ্জাবি থেকে। হরিপদকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে হুকুমের সুরে বলল, তা কত হবে সব মিলিয়ে? কেজি খানেক? দিয়ে যা দেখি। হারুর মুখে যেন বিয়ে বাড়ির ঝাড়বাতি জ্বলে উঠল। বিগলিত হেসে, এই যে দাদা, দিচ্ছি। বলে এক ঝটকায় থালাটা হরিপদর সামনে থেকে টেনে নিল। তারপর ঝড়ের বেগে দাঁড়িপাল্লায় মেপে পলিথিনে বেঁধে এগিয়ে দিয়ে বলল, আগে 1 কেজি আছে দাদা, 50 টাকা হচ্ছে। খেয়ে দেখবেন, একদম ফ্রেশ মাল। ফ্যাল ফ্যাল করে বেকুবের মতো কিছুক্ষণ চেয়ে রইল হরিপদ। বাসব দত্ত তাচ্ছিল্য ভরে একখানা দোমড়ানো 50 টাকার নোট হারুর দিকে ছুঁড়ে দিয়ে মাছের পলিথিনটা তুলে নিয়ে হাঁটা দিল। হারুও ব্যস্ত হয়ে পড়ল অন্যান্য খরিদ্দার নিয়ে। কেউই খেয়াল করল না একপাশে শুকনো মুখে দাঁড়িয়ে থাকা হরিপদকে। খানিক পরে কয়েক টুকরো পোনা মাছ আর সামান্য পটল, কুমড়ো, পুঁইশাক নিয়ে পা চালিয়ে ফিরছিল হরিপদ। বেশ বেলাও হয়েছে, খিদেও লেগেছে জব্বর। সকালের মুড়ি কোথায় তলিয়ে গেছে এতক্ষণে। সে একা বোকা মানুষ, অতএব এখন গিয়ে হাত পুড়িয়ে রাঁধতেও হবে। ফতুয়ার হাতায় ঘাম মুছতে মুছতে ভুবনধারার ধানের গোলা পেরিয়ে হাঁটছিল। হঠাৎ পাশের বাঁশবন থেকে হলদে মতো কি এক জিনিস যেন এসে দাঁড়ালো সামনে। রোদে চোখ ধাঁধিয়ে গেছে মনে করে বাম হাতে ভালো করে কচলালো চোখটা।
না, হলদেই বটে, মানুষের মতোই দেখতে, যদিও মানুষের গায়ের রং এমন কাঁচা হলুদের মতো হয় বলে জানা ছিল না তার। মেয়েটা গায়ে হলুদের আসর থেকে পালিয়ে এসেছে নাকি? তবে গায়ে কেমন যেন অদ্ভুত পোশাক আশাক, সরু চোপা প্যান্টুলুনের মতো কি একটা জিনিস, তার আবার হাঁটুর কাছটা ছেঁড়া, গায়ে এই গরমেও বস্তার মতো চাপানো কোট, পায়ে বুট জুতো, আর সবই হলুদ। গায়ে হলুদ রঙের বালতি উল্টে যায়নি তো? হাসি হাসি মুখে এগিয়ে গেল হরিপদ। কি খুকি, কোত্থেকে এসেছো? হ্যাঁ, কার বাড়ি যাবে? হঠাৎ সুরসুর করে এসে তার বাম হাতটা চেপে ধরল মেয়েটা। আঁতকে উঠল হরিপদ। এ কেমন তোর মেয়ে রে বাবা? ভূত নয় তো? গুরুজনেরা তো ঠিক দুঃখুর বেলাতেই ভূতেদের ঢেলা মারার কথা বলে গিয়েছেন। বুকের ধড়াস ধড়াস আওয়াজ শুনতে শুনতে হরিপদ দেখল মেয়েটার নাক আর ঠোঁট প্রায় নেই, কিন্তু বিরাট বড় বড় দুটো ট্যারা চোখ আছে। সেগুলোর মনি কালো হলেও সাদা অংশটা হলুদ। তার হাতটা চেপে ধরে আরো ট্যারা হয়ে গেল চোখ দুটো। তারপর সামান্য ভয় খাওয়া গলায় ফিসফিসিয়ে উঠল মেয়েটা। সর্বনাশ, এটা কোথায়? কোন সাল? এই সহজ কথাটা আপনার মাথায় ঢুকছে না কেন বলুন তো? মাথায় হাত দিয়ে মাটিতে থেবড়ে বসেছিল হরিপদ। সামনে আটপৌরে শাড়ি পরে বসে আছে মেয়েটা। এতক্ষণে গায়ের রংটা মোটামুটি স্বাভাবিক হয়েছে বটে, কিন্তু চোখ নাক মুখ একই রকম আছে। এখন অবধি কামড়ায়নি বা ঘাড় মটকানোর চেষ্টাও করেনি, তবে চেহারা আর গলার স্বরেই বোঝা যায় এই নির্ঘাত পেতনি। মানছি, অমন করে আপনার সামনে আসাটা উচিত হয়নি, কিন্তু আমি কি করে জানবো যে কলোরাডোর বদলে এসে পৌঁছবো এই কলাই খোলায়? ভ্যাবাচ্যাকা খেয়ে গায়ের রংটা পাল্টাতেও একটু সময় লেগে গেল। আপনি ভাবুন, আপনি একটা সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে গেছেন, কিন্তু গিয়ে দেখলেন পরীক্ষা আছে অন্য সাবজেক্টের ওপর। কেমন লাগবে আপনার? ফ্যাল ফ্যাল করে রান্নাঘরের দাওয়ায় পড়ে থাকা বাজার ব্যাগটার দিকে তাকালো হরিপদ। পচা মাছের গন্ধ ছাড়ছে। আচ্ছা, এই মেছো ভূত নয় তো? মাছের গন্ধে গন্ধে বেরিয়ে এসেছে বাঁশবন থেকে। মেয়েটা এবার হেঁড়ে গলাটাকে যদ্দূর সম্ভব নরম করে বলল, আরেকবার বোঝাচ্ছি, শুনুন। আমি এসেছি অ্যাফ্রোডাস গ্রহ থেকে। আপনাদের এই গ্রহ থেকে অনেক অনেক দূরে সেটা। আমি ওখানকার ইউনিভার্সিটিতে পড়ি। সেখানে আমাদের একটা প্রজেক্ট করতে হয়। আমরা এই ব্রহ্মাণ্ডে যে যে জায়গায় প্রাণ আছে তেমন সমস্ত জায়গার মধ্যে থেকে একটা জায়গা বেছে নিই। এরপর আপনাদের হিসেবে 2 সপ্তাহের জন্য সেই জায়গায় গিয়ে সেখানকার প্রাণীদের সঙ্গে মিশে তাদের জীবনধারা, টেকনোলজি, কালচার ইত্যাদি সম্বন্ধে শেখার চেষ্টা করি। বদলে তাদেরকেও কিছুটা উন্নত হতে সাহায্য করি। সেন্ট্রাল সার্ভার যখন আমাকে আপনাদের এই পৃথিবীতে যাওয়ার অ্যাসাইনমেন্ট দিল, তখন আমি আপনাদের সবচেয়ে উন্নত শহরগুলোর ব্যাপারে ডেটা কালেক্ট করেছিলাম। তারপর আপনাদের হিসাবে 2022 সালের আমেরিকা নামক দেশটার কলোরাডো শহরে যাওয়ার ডিসিশন নিই। সেই মতো সেখানকার টাইম চেক করে ড্রেস আপও করেছিলাম, কিন্তু গন্ডগোলটা যে কোথায় হলো। যাই হোক, আপাতত আমার ডেটা বক্স বলছে যে এখন পৃথিবীর হিসাবে 1992 সাল এবং এটা ভারত নামক একটা দেশের কলাইখোলা গ্রাম। এই জায়গাটার ব্যাপারে তেমন কিছু ডেটা আমাদের কাছে স্টোর নেই, তবে আশেপাশের জীবন্ত প্রাণীদের অ্যানালিসিস করে ডেটা বক্স আমাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা ফলো করে এই কাপড়ের টুকরোটা পড়তে পেরেছি। স্কিনের কালার শেডও মোটামুটি
এই অঞ্চলের হিসাবে। আরে আরে ও কি হলো আপনার? বাঁশের খুঁটিতে হেলান দিয়ে নেতানো গলায় চি চি করলো হরিপদ। খপ করে তার হাত দুটো জড়িয়ে ধরে বড় বড় চোখ দুটো তার চোখে রাখলো পেতনিটা। তারপর নাড়ি টেপা ডাক্তারের মতো গম্ভীর গলায় বলল, এনার্জি লেভেল কমে গেছে, হার্টবিট বেশি, ডিহাইড্রেশনও হয়েছে। ভূত আমার পেতনি আমার জি রাম লক্ষণ সাথে আছে। যেন ছেলে ভোলানো খেলা দেখছে এমন মুখ করে আরো কিছুক্ষণ একইভাবে বসে রইল পেতনিটা। মিনিট কয়েক পরে বলল, চলুন দেখি কি বাজার করেছেন। কলাইখোলা ব্লক অফিসে বুধবার দিনটায় বেশ ভিড় জমে। যত সরকারি প্রকল্পের ফর্ম বিলি হয়, গাঁ ঝেঁটিয়ে লোকজন আসে। টিফিনের আগে খাতা থেকে মুখ তোলার জো থাকে না হরিপদর। আজও ঘাড় গুঁজে কলম পিষতে পিষতে টনটন করছিল পিঠটা। ভিড়টা একটু পাতলা হতে উঠে গিয়ে টিউকলের জলে হাত মুখ ধুলো ভালো করে। টেবিলে টেবিলে স্টিলের টিফিন কারি খোলা শুরু হয়েছে। সেই সঙ্গে উঠছে আড্ডা হাসির রোলও। এই সমস্ত আড্ডা একটু দূর থেকে দেখতেই ভালো লাগে হরিপদর। কাছে গেলেই তাকে নিয়ে রগড় শুরু করে বাকিরা। আর সেই সব আসরে ঠিক পেরে ওঠে না সে। তাই আজও আপিসের সামনে ভোজু আর গুমটি থেকে 50 পয়সার বাদাম মুড়ি কিনে এনে এক কোণে বসে খেতে শুরু করল। রাধানাথ মণ্ডল বলে যে নতুন টাইপিস্ট ছেলেটা ঢুকেছে, তার বয়স কম হলে কি হবে, বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞান। রোজই এই টিফিনের আসর একাই মাতিয়ে রাখে। আজও টেবিলে চড়ে পা দোলাতে দোলাতে ভারতের অর্থনীতিতে কেন্দ্রের কংগ্রেস সরকারের ভুল পদক্ষেপ নিয়ে কি যেন বক্তৃতা দিচ্ছিল। তাকে ঘিরে ধরে তন্ময় হয়ে শুনছিল সকলে। টুকরো টুকরো কথা হরিপদর কানেও আসছিল। রাজনীতি চলতে গেলে ছেলেটা যে এত বোলচাল ঝাড়ছে, এক্ষুনি সব বন্ধ হয়ে যাবে যদি হরিপদ বলে যে তার বাড়িতে আস্ত একখানা হলদে রঙা পেতনি আছে। কিন্তু সেসব বলবে না হরিপদ, কেউ তার কথা বিশ্বাসই করবে না। তাছাড়া পেতনিটা তো তার কোনো ক্ষতি করেনি, বরং দেখতে গেলে উপকারই করেছে। তাহলে তাকে নিয়ে শুধুমধু টানাটানির কি দরকার বাপু? এই সব ভাবতে ভাবতে হরিপদ শুনল সবে নরসিমা রাওকে তুলোধনা করে আজারউদ্দিনের ক্যাপ্টেন্সির দিকে ঘুরেছে রাধানাথ। এমন সময় একটা বাজখাঁই গলা ভেসে এলো দরজার দিক থেকে। পশ্চিম পাড়ার পাকা রাস্তার ফাইলটা কোথায় মণ্ডল? ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো সবাই। এমনিতে কাজ পাগল হিসেবে বড়বাবুর নাম থাকলেও কদিন যেন একেবারে ক্ষেপে উঠেছেন। আসছে সপ্তাহে মন্ত্রীমশাই আসবেন পরিদর্শনে, ডিএম সাহেবও থাকবেন। তাই নাওয়া খাওয়া ভুলে পড়েছেন যত পুরনো বরাতের হিসেবপত্র নিয়ে। রাধানাথ তড়াক করে টেবিল থেকে নেমে পড়ে হাত কচলিয়ে বলল, আগে ওটা হরিদা এখনো হ্যান্ডওভার করেনি স্যার। হরিবাবু। এবার বড়ু কুঁচকে তার দিকে ফিরলেন বড়বাবু। বুল ফাইটে নামার আগের মুহূর্তে রাগী ষাঁড়ের মতো ফোঁস করতে করতে তেড়ে এলেন। এখনো কেন ফাইল রেডি হয়নি? আগে আমি তো ফাইলটা আমতা আমতা করতে করতে একবার রাধানাথ একবার বড়বাবুর দিকে তাকাতে লাগলো হরিপদ। একদম ভিজে বেড়ালের মতো নিরীহ মুখ করে দাঁড়িয়ে আছে রাধানাথ। ঠোঁটের কোণে একটা মিচকে হাসিও ঝুলছে কি, সেটা ভালো করে দেখার আগেই বোমার মতো ফেটে পড়লেন বড়বাবু। দাঁতে দাঁত ঘষে ধমকে উঠলেন, কি তোতলাচ্ছেন তখন থেকে? কবে ফাইলটা দেওয়ার কথা ছিল? একটা কাজ যদি হয় আপনার দ্বারা, শুধু আসবে যাবে মাইনে নেবে। হরিপদর কান দিয়ে যেন গরম হলকা বেরোচ্ছিল, অথচ হাতের চেটো বরফের মতো ঠান্ডা। সে জড়িয়ে যাওয়া জিভটাকে বশে আনার চেষ্টা করতে করতে কোনো মতে বলল, স্যার কিন্তু আমি তো পরশুই ফাইলটা দিয়ে দিয়েছি। এ কি বলছো হরিদা? তুমি আবার ফাইল দিলে কবে?
বড় বড় চোখ করে গালে হাত দিল রাধানাথ। তারপর প্রায় দৌড়ে গিয়ে হরিপদর টেবিল থেকে ছোঁ মেরে তুলে আনলো একটা লাল টুকটুকে জাবদার রেজিস্টার। এই তো ফাইল তোমার টেবিলে। বড়বাবুর মুখের সামনে ফড়ফড় করে সেটার পাতা উল্টে দিয়ে একটা পাতা খুলে বলল, এই দেখুন স্যার, কোনো সই নেই। কাজ শেষ হলে তো সই করেই দেয় আমাকে। কেন বেকার এই গরিবকে ফাঁসাচ্ছ হরিদা? ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে থাকলো হরিপদ। পরশুই কাজকর্ম মিটিয়ে যখন সই করতে যাচ্ছে তখন ছোকরা একগাল হেসে তার হাত থেকে ফাইলটা নিয়ে বলেছিল, সই না হয় পরে হবে ক্ষণ, আগে আমি টাইপটা করে দিই, তার আর কি আছে। সেই ফাইল আবার ঘুরে তার টেবিলে চলে এলো। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো জোর গলায় অন্তত একটা প্রতিবাদ জানাতো, কিন্তু রাগারাগি করাটা আবার হরিপদর ঠিক আসে না। জীবনে কোনোদিন করেনি কি না? সবার সামনে বড়বাবু তাকে অলস, ফাঁকিবাজ, এমনকি মিথ্যেবাদী বললেও চুপচাপ মাথা নিচু করে শুনল সে। কিন্তু এখন বাড়ি ফিরে এসে জানলা দিয়ে পেয়ারা গাছের ফাঁকে সূর্যের ডুবে যাওয়াটা দেখতে দেখতে একটু একটু কান্না পাচ্ছিল তার। বড়বাবু চলে যাওয়ার পর আপিসের ভবানী পাত্র, অলোকেশ মাইতি, মায় ভোলা নামের যে ছেলেটা চা দেয়, তাদের সবার মুখেই কেমন যেন একটা তাচ্ছিল্যের হাসি ঘোরাফেরা করছিল। সেসব কথা ভেবে যখন সবে তার চোখের কোণে জল আস্পো আস্পো করছে, তখনই হঠাৎ পিছন থেকে ফাটা বাঁশের মতো গলাটা ভেসে এলো। আপনাদের এই জায়গাটা কি সুন্দর, কত রং এখানে। আমাদের ওখানে তো সবকিছুর একটাই রং, হলুদ। ঘাড় ঘোরালো হরিপদ। চিড়ে ভাজা আর চায়ের কাপ হাতে খাটের একপাশে এসে দাঁড়িয়েছে পেতনিটা। সেদিনের পর থেকে এখানেই রয়ে গেছে বললে অবশ্য ভুল বলা হবে। আপাতত ঠিকে ঝি হিসেবে রোজ সকালে আসে, সন্ধেয় চলে যায়। ব্যবস্থাটা ওর নিজেরই করা। সেই রোববার যখন প্রথমবার ওর কথাগুলো শুনে হরিপদ প্রায় পটল তোলার জোগাড়, তখন বাজার ব্যাগ থেকে খুঁজে বের করে কিভাবে যেন আলু পটল দিয়ে পোনা মাছের ঝোল রেঁধে ফেলেছিল পেতনিটা। তারপর হরিপদর সামনে গরম ধোঁয়া ওঠা ভাতের থালা রাখতে তো সত্যি সত্যি তার অক্কা পাওয়ার জোগাড়। ভূত পেতনি ছাড়া এত তাড়াতাড়ি ঝোল ভাত রাঁধতে পারে কেউ? ভূতের গল্পে তো কতবার পড়েছে, পেতনি হাওয়ায় তালি মেরে কিংবা জানলা দিয়ে হাত বাড়িয়ে খাবার দাবারের থালা এনে দিচ্ছে। এ যে পেতনি, সে নিয়ে আর কোনো সন্দেহ নেই। তার উপর আবার ভাতের মধ্যে আঙুল ডুবিয়ে বসে থাকলো, আর তারপরেই হঠাৎ থালা থেকে ভাত কমতে শুরু করলো। পেতনিটা অবশ্য তার মুখের অবস্থা দেখে খ্যানখ্যানে গলায় হেসে বলেছিল, আরে আরে, এত অবাক হবার কিছু নেই। আপনারা যেমন মুখ দিয়ে খান, আমরা তেমনই আঙুল দিয়ে নিউট্রিয়েন্টস কালেক্ট করি, আর প্রচন্ড হাই স্পিডে এনার্জি ট্রান্সমিট করাতে পারি বলে অত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। ভাবছেন আমি অন্য গ্রহ থেকে এসেছি, তা সত্ত্বেও আপনার ভাষায় কথা বলছি, আপনাদের খাবার তৈরি করছি। কিভাবে? এই যে এভাবে। বলতে বলতে আবার তার হাত দুটো জাপটে ধরেছিল পেতনিটা। এভাবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, স্মৃতি, বুদ্ধিমত্তা সবকিছু স্ক্যান করতে পারি আমি। আপনিও তো আলু পটলের ঝোল রাঁধেন, তাই না? তারপর হাত ছেড়ে দিয়ে চিন্তিত গলায় বলেছিল, কিন্তু যা বুঝতে পারছি, প্রজেক্টটা কমপ্লিট করতে বিস্তর ঝক্কি পোহাতে হবে। এ তো কলোরাডোর মতো ভিড়ভাট্টার জায়গা নয় যে কেউ আমাকে খেয়াল করবে না। বরং আপনারই যা অবস্থা হয়েছে দেখছি, তাতে গ্রামের বাকিরা দেখে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করি, আমি এখানেই থাকি। কেউ যদি দেখে ফেলে তাহলে বলবেন, ওই যে ঝি না কি যেন বলছিলেন, ওই ঝি রেখেছেন আমাকে। আপনাদের ডিকশনারি অনুযায়ী ঝি ব্যাপারটা মন্দ নয়, অনেক কাজও শিখতে পারবো। যাই হোক, চা চিড়ে ভাজা নিয়ে এসে তার পাশে বসল পেতনিটা। একটু শুকনো হাসল হরিপদ।
এখানকার জানোয়ারগুলোকেও আমার বেশ পছন্দ হয়েছে। আজ সকালে একটা চার পেয়ে জানোয়ার কি সুন্দর হ্যাম্বা হ্যাম্বা করতে করতে উঠোনের বেগুন গাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। ওটাকে গরু বলে না? কি সুন্দর নাম, গরু। তারপর হঠাৎ হরিপদর মুখের দিকে তাকিয়ে থমকে গেল। বড় বড় ডাগর চোখ দুটো মেলে বলল, কি হয়েছে? কি যেন হয়ে গেল হরিপদর। কি হয়েছে? মাত্র এই দুটো শব্দ, অথচ জীবনে কেউ কোনোদিন বলেনি তাকে। কেউ কোনোদিন জানতে চায়নি তার কি হয়েছে। বুকের সেই কোন চাপা পড়া খোঁদল থেকে অভিমান যেন কুলকুল করে পাহাড়ি নদীর মতো বেরিয়ে আসতে শুরু করল। এই এত বড় দুনিয়ায় কেউ কোনোদিন জানতে চাইল না সে কেমন আছে, শুধু দূরছাই করে গেল তাকে। কি অপরাধ করেছে সে? বরাবর সবার ভালোই তো চেয়ে এসেছে, দুনিয়ার সবকিছুকেই তো সুন্দর বলে ভেবে এসেছে। তবুও কেন তার ভাগের মাছ নিয়ে যাবে অন্য লোকে? তার চাওয়া পাওয়ার কি কোনো দাম নেই? কেন মিথ্যে অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হবে? সারা জীবন কি লোকের ঠাট্টার পাত্র হয়েই কাটাতে হবে তাকে? পেতনিটা তার পাশে সরে এসে হাত রাখল তার হাতে, আর অমনি এই প্রথমবার দ্বিগুণ জোরে তার হাতখানা জড়িয়ে ধরল হরিপদ। তারপর কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল ঝরঝর করে। কি হয়েছে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে? অনেকটা সময় কেটে গেল। দূরে আকাশের গা বেয়ে পাখিরা ফিরে এলো বাসায়। টুকটুক করে চোখ মেলল তারাদের দল। পেতনি হরিপদর মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চোখ বুজে বিড়বিড় করল, আপনাকে একটা জিনিস দিয়ে দিলুম। চোখ মুছে উঠে বসল হরিপদ। কি? সাহস। তাতে কি হবে? সে কাল থেকে টের পাবে না হয়। চাটা আরেকবার গরম করে আনি। এবার আমার যাওয়ার সময় হলো। হরিপদ কাতর নয়নে তার দিকে তাকিয়ে বলল, এখনই চলে যাবে? কোথায় যাবে? কোথায় আর যাব? অন্ধকার নামলে একটু আশপাশটা ঘুরে দেখি আর কি। প্রজেক্টের জন্য যত বেশি ডেটা কালেক্ট করতে পারবো মার্কস ততই বেশি হবে। কিন্তু আপনাদের এখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে। ওটার জ্বালায় রাতে ঘুরে বেড়ানোটাও চাপ হয়ে যাচ্ছে। অন্ধকার হলেই পিনপিন বেরিয়ে আসে আর দল বেঁধে কামড়ায়। কি চুলকায় রে বাবা। হ্যাঁ, মানে ওই অমন করে মশার কামড় খাওয়ারই বা কি দরকার? তুমি তো এখানে থেকে গেলেই তো পারো, দুখানা ঘর আছে। থাকবো বলছেন? তা থাকলে মন্দ হয় না, বেশ গল্পগুজব করা যাবে। তবে তার আগে একটা ব্যাপার আছে, আমাকে পেতনি বলা বন্ধ করতে হবে। এবারে যেন একটু গম্ভীর শোনালো পেতনির গলাটা। জোর বিষম খেল হরিপদ। কাশতে কাশতে তোতলাতে থাকলো। আমি আমি কখন বললাম? সে আপনি মুখ ফুটে বলেননি, কিন্তু মনে মনে বলেন। আমি স্ক্যান করতে গিয়েই বুঝে গেছি।
আর আপনাদের ভাষায় মৃত মহিলার আত্মাকে পেতনি বলে। আমি মোটেই মৃত নই, পুরোপুরি জীবিত প্রাণী। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই, একেবারে তা তো বটেই। মানে তোমার নামখানা কি? মানে কি নামে তোমাকে ডাকবো? মুনাজ। কি এ আবার কেমন তোর নাম? ওটাই আমার নাম। একটু মাথা চুলকালো হরিপদ। তারপর একগাল হেসে ওর কোঁচড়ে গোজা পানের ডিবের মতো ডেটা বক্সটাকে দেখিয়ে বলল, ও তাই বলো। তোমার ওই যন্ত্রখানা একটু বিগড়েছে মনে হয়। মুনাজ নয়, আমাদের ভাষায় ওটা হবে যমুনা। যমুনা আমাদের একটা নদীর নাম। আজ থেকে তাহলে তোমার নাম হবে যমুনা, বুঝেছ? এবার ফ্যাল ফ্যাল করে ট্যারা চোখে তার দিকে তাকিয়ে থাকলো পেতনি ওরফে মুনাজ ওরফে যমুনা। কাল রাতে মুষলধারে বৃষ্টি হলেও আজকের সকালটা কিন্তু একদম ঝকঝকে। মিঠে কড়া রোদ উঠেছে, তবে বাতাসে ভেজা ভেজা ঠান্ডা ভাবও রয়েছে। এ যেন একদম ঠান্ডা ঠান্ডা রাবড়ি দিয়ে গরম গরম জিলিপি খাওয়ার মতো ব্যাপার। দাওয়ায় বসে দাঁতন করতে করতে এইসবই ভাবছিল হরিপদ। কাল যমুনার সঙ্গে অনেক রাত্রির অবধি দুটো সুখ দুঃখের গল্প করে তারপর ঘুমিয়েছে। তাতে ঘুমটাও হয়েছে জব্বর। আসলে মনের কথাগুলো খুলে বলতে পারলে শরীরটাও যেন কেমন হালকা হয়ে যায়। তাতে যেমন ঘুম ভালো হয়, খিদেটাও পায় বেশি। খিদের কথায় হরিপদর মনে পড়ল আজ বাজার যেতে হবে। কাল যমুনা বলছিল, আপনার মেমোরিতে দেখলাম অনেক ধরনের রান্না বান্না স্টোর করা আছে। ট্রান্সলেটরে নাম দেখালো তেলকই, ইলিশ ভাপা, কচু বাটা, কুমড়ো পাতায় চিংড়ি, এইসব। তা এগুলো তো আমাকে শিখতে হবে নাকি? 2022-এর কলোরাডোতে পৌঁছতে পারলে হয়তো অনেক নতুন নতুন টেকনোলজি শিখতে পারতাম। তা যখন হলো না, তখন অন্তত এখান থেকে কিছু ভালো ভালো রান্না শিখি। আমাকে জিনিসপত্র জোগাড় করে দিন তাহলে। এমনিতেও এসব বেশ প্র্যাকটিসের ব্যাপার। প্রথমে ভেবেছিলাম হাত ধরে স্ক্যান করেই সব শিখে যাব, কিন্তু বুঝতে পারছি ব্যাপারটা অত সহজ নয়। না হলে এখনো অবধি আপনার মতো ছোট মাছের চচ্চড়ি রাঁধতে পারি না কেন? তখনই হরিপদ মনে মনে ভেবেছিল আজ আবার ঢুঁ মারবে বাজারে। কলাইখোলায় রবি আর বৃহস্পতি দুদিনই হাট বসে। সকাল সকাল গেলে ভালো জিনিসপত্রই পাওয়া যাবে। তাই তাড়াতাড়ি মুখ ধুয়ে এক কাপ চা খেয়ে হাঁটা লাগালো বাজারের দিকে। আজও বাজার বেশ জমজমাট, তবে কালকের বৃষ্টিটার জন্য দূরের গ্রামের ব্যাপারীরা তেমন আসতে পারেনি। বাজারে ঢুকেই একজোড়া নধরকান্তি লাউ পেয়ে গেল হরিপদ। কপাল ভালো বলতে হবে। মাছ বাজারের মুখেই যেন তারই জন্য অপেক্ষা করে বসেছিল মাঝারি সাইজের কিছু মটকা চিংড়ি। আহা, আজ লাউ চিংড়ি দিয়ে খাওয়াটা জমে যাবে। চিংড়ি কিনেই ফেরার পথে পা বাড়াচ্ছিল হরিপদ, হঠাৎ চোখটা আটকে গেল খানিক দূরেই বসা হারুর চুবড়িটার দিকে। বেতের চ্যাটালো ঝুড়িটায় রাজরানীর মতো শুয়ে আছে চকচকে রূপলি রঙের ইয়াপ বড় এক ইলিশ। কি তার রং! তার রূপলি রঙের ছটায় যেন আলো হয়ে আছে চারপাশ। নিখুঁত চেহারা, পেটের কাছটা অল্প লাল, ওজন তো কেজি 1.5 হবেই। অন্যদিন হলে এই মাছ দেখে আপন মনে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ফিরতি পথ ধরত হরিপদ, কিন্তু আজ নিজেই অবাক হয়ে দেখল কখন যেন গটগট করে হেঁটে এসে দাঁড়িয়েছে হারুর সামনে। তাকে দেখে একই সঙ্গে একটা বিরক্তি ও তাচ্ছিল্যের ভাব খেলে গেল হারুর মুখে।
তবুও একটা মেকি হাসি ঝুলিয়ে বলল, আজ কি নেবেন? পুকুরের ভালো মোরলা আছে, দি। তুই খা মোড়ালা। ইলিশ কত করে? ঝুড়ির দিকে ইঙ্গিত করল হরিপদ। এবার অবাক চোখে তার দিকে তাকালো হারু। তারপরই ফিচেল হেসে বাঁকা সুরে বলল, জেনে কি করবে? দাম দিতে পারবেন? এই মাছে কিন্তু 2 টাকা 4 টাকার কোনো দামাদামি হবে না, আগেই বলে রাখলুম। কত করে বলি না। স্থির চোখে তাকিয়ে থাকলো হরিপদ। কেজি পুরো 100 টাকা। তাই? বেশ পাল্লাই তোল, পুরোটাই নেব। আর বড় বড় পিস কাটবি, পেটি যেন গোটা থাকে। তোল। এর থেকে আজব কথা বোধহয় জীবনে শোনেনি হারু। এর থেকে ইলিশ মাছটা যদি কথা বলে উঠত তাতে বরং একটু কম অবাক হতো সে। পাক্কা আধ মিনিট হাঁ করে তার দিকে তাকিয়ে থেকে শেষমেশ হাত বাড়িয়ে দাঁড়িপাল্লা টেনে আনল। 1200-র মতো হচ্ছে। সন্দেহের চোখে তাকে মাপতে মাপতে সবে কলা পাতায় ছাই ছড়িয়ে মাছটাকে শুইয়েছে। হঠাৎ জুতোয় মশমশ শব্দ তুলে পাশে এসে দাঁড়ালো বাসব দত্ত। তারপর ফস করে একটা সিগারেট ধরিয়ে ভারী কি গলায় বলল, পদ্মাপাড়ের মাল নাকি রে হারু? এই সাইজ তো আজকাল চট করে ওঠে না। ভালোই হলো, আজ কুটুম আসবে বাড়িতে। বেশ চাকা চাকা করে পিস কেটে দে দেখিনি। হ্যাঁ, দিচ্ছি দাদা, দিচ্ছি। অভ্যাস মতো হারু তৎপর হয়ে উঠতে যাচ্ছিল, এমন সময় গম্ভীর কাটা কাটা গলা ভেসে এলো, ও মাছ বিক্রি হয়ে গেছে। ধোঁয়া টোঁয়া গিলে বিষম লাগলো বাসব দত্তের। বিস্ফারিত চোখে কাস্তে কাস্তে যেন এই প্রথম সে খেয়াল করলো হরিপদকে। ভিতরে ভিতরে পিলে চমকে যাচ্ছিল হরিপদরও। এসব কথা সে নিজে বলছে। মনে হচ্ছে তার পেটের ভিতরে কেউ একটা নালা কেটে দিয়েছে, আর তাই দিয়ে গলগল করে বেরিয়ে আসছে কথাগুলো, যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই তার। হারু যেন দম ফুরিয়ে যাওয়া পুতুলের মতো কাঠ হয়ে তাকিয়ে আছে। হরিপদর ভিতর থেকে জোরে এক ধমক দিল কেউ। ওরে হাঁ করে কি দেখছিস? জলদি হাত চালা, সারা দিন এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় নেই আমার। যত সব। এর ঠিক মিনিট 2 পর ভ্যাবলা মুখে দাঁড়িয়ে থাকা বাসব দত্ত আর হারুকে পিছনে ফেলে মাছের প্যাকেট হাতে বুক ফুলিয়ে বাজার থেকে বেরুলো হরিপদ। অম্বল হয়ে গ্যাস মাথায় উঠে গেছে এমনটা ভেবে দিব্যি নিজেকে সান্ত্বনা দিতেই পারত, কিন্তু ব্যাপারটা ঠিক এখানেই মিটল না। দিন 5 পরের কথা। আপিসে ঘাড় গুঁজে ফাইলপত্রে ডুবেছিল হরিপদ। এই ফাইলটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখতে দেখতে মন্ত্রীমশাইয়ের আসার দিন প্রায় এসে পড়েছে। 3 দিন পরেই দলবল নিয়ে আসবেন তিনি। তাই আজ কাজটা শেষ করে তবেই বাড়ি যাবে ভেবেছে। ঘড়ির কাঁটা 4টে ছাড়িয়েছে প্রায়। আপিসের বেশিরভাগ লোকই ব্যাগ গুটিয়ে উঠি উঠি করছে। হরিপদ আরো আধ ঘন্টা একটানা লিখে কাজটা শেষ করে ফেলল। তারপর ফাইল হাতে নিয়ে রওনা দিল বাইরের বেঞ্চে চা খেতে খেতে আড্ডা মারা জটলাটার দিকে। সেখানেও যথারীতি চায়ের কাপে তুফান তুলেছে রাধানাথ। হরিপদ তার পিছনে গিয়ে মিষ্টি করে ডাকল, ভাই রাধানাথ, ফাইলটা রেডি করে ফেলেছি, একটু রিসিভ করে না। রেডি করে ফেলেছো? ভুরু তুলে ঘাড় বাঁকালো রাধানাথ। তারপর একইভাবে মিষ্টি হেসে বলল, আমার টেবিলে একটু রেখে দাও, আমি কাল এসে টাইপ করে দেবো। এ হে হে, তা যে হবে না ভাইটি। এবার চিনি ঝরতে শুরু করলো হরিপদর গলা দিয়ে। তোমাকে যে কষ্ট করে উঠে রেজিস্টারে সাইন করে রিসিভটা করতে হবে, না হলে বলা তো যায় না যদি সেদিনের মতো হঠাৎ আবার ফাইলটা ডানা গজায় আর উঠতে উঠতে সেটা ঠিক আমার টেবিলে পৌঁছে যায়, তখন বড় বাবুর সামনে তো অম্লান বদনে তুমি মিথ্যে বলে দেবে যে আমি নাকি তোমাকে ফাইল হ্যান্ড ওভারই করিনি, তাই না? তাই না? দিনকাল ভালো নয় বুঝলে। সেদিন যে তুমি নিজেই ফাইলটা নেওয়ার সময় আমাকে সই করাতে দাওনি, আর আমিও ভালো মনে তোমায় বিশ্বাস করেছিলাম। এসব কথা ওই
ফাইলের মতোই উঠতে উঠতে বড়বাবুর কানে গেলে ব্যাপারটা কি ঠিক হবে বলো? হুম? 1 টাকা দামের রসগোল্লার মতো গোল গোল হয়ে কপালে উঠে গেল রাধানাথের চোখ। সেই সঙ্গে মুখটা এতটাই হাঁ হয়ে গেল যে তার ভেতর দিয়ে একটা ছোটখাটো সাইজের তরমুজ দিব্যি ঢুকে যাবে। গজল্লা করতে বসা বাকি মুখগুলো বজ্রাহতের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হরিপদর দিকে। বারান্দায় তখন গাছের একটা শুকনো পাতা পড়লেও বোধহয় শোনা যাবে। হরিপদ বুঝতে পারছিল তার ভিতরের মানুষটার দশাও প্রায় ওই রকমই হয়েছে। এত কথাও সে বলতে পারে, পাছে কেউ কষ্ট পায় এই ভেবে এতদিন বুক ফাটে তবু মুখ ফোটে না জপে জপেই জীবন কাটিয়েছে। আর আজ এত কিছু গড়গড় করে বলে ফেলল সবার সামনে। তবে একই সঙ্গে তার মনের ভেতরটায় কেমন যেন পুজোর গন্ধ মাখা একটা খুশি খুশি বাতাস বইছিল। মনে হচ্ছিল হঠাৎ যেন গাছের পাতাগুলো একটু বেশি সবুজ হয়ে গেছে, কটা বেশি ফুল আজ ঝরেছে শিউলি তলায়। ভজুয়ার পোষা বকরিটার গলায়ও আজ রাগ রাগিনীর সুর। আরও কিছুক্ষণ ওইভাবে হাঁ করে থাকার পর বোধহয় গাল ব্যথা করায় শেষ পর্যন্ত মুখ বন্ধ করল রাধানাথ। তারপর মাথা নিচু করে আপিস ঘরে ঢুকে রেজিস্টারে সই করে দিল চুপচাপ। একটা যুদ্ধ জয়ের মতো আনন্দ চারিয়ে যাচ্ছিল হরিপদর বুকে। আজ যমুনার জন্য ফেরার পথে সীতারামের দোকান থেকে গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে যেতেই হবে। তারপর চায়ের কাপ নিয়ে বসবে দুজনে। আসছে রোববার নতুন কি রান্না করা যায় সেটার আলোচনা করবে বসে বসে। কিন্তু হঠাৎ কি একটা মনে পড়ায় হরিপদর পাগুলো অসাড় হয়ে গেল কিছুক্ষণের জন্য। আসছে রোববার তো যমুনার আসার 2 সপ্তাহ পূর্ণ হয়ে যাবে। তবে কি চলে যাবে যমুনা? সেই পড়ন্ত বিকেলের মন কেমন করা আলোয় দাঁড়িয়ে প্রথমবারের মতো হরিপদ বুঝতে পারল আগে হয়তো তার 3 কুলে কেউ ছিল না, কিন্তু এখন যমুনা ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ নেই। রাত গভীর হয়েছে। পুকুর ঘাটে বসে জলের দিকে একদৃষ্টে তাকিয়েছিল মুনাজ। হালকা বাতাস আর চাঁদের মিহি জ্যোৎস্নায় কাঁপন লাগছে জলে, ঢেউ উঠছে ছোট্ট ছোট্ট। প্রথম যেদিন এসেছিল এই গ্রহে তখন এই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো দেখে মনে একটা ভালো লাগার অনুভূতি হতো ঠিকই, কিন্তু এখন মুনাজ জানে কোনো জিনিসকে খুব বেশি ভালো লাগলে গলার কাছে যে ডেলা পাকানো অনুভূতিটা হয় তাকে কান্না বলে। এই কান্নাই হলো সেই ফ্লুইড এমিশন যা মুশিল ম্যাডামকে করতে দেখেছে, যা তাদের জেনেসিসের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। সবই জানে, সবটাই বোঝে সে, তবুও চোখের কোণে জল আসাটা আটকাতে পারে কই? জোরে জোরে নাক টেনে নিজেকে সামলালো মুনাজ। এই মানুষ নামক প্রাণীগুলো ভারী অদ্ভুত। নিজেরা নিজেদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। এখন বাড়ির ভিতরে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে হরিপদ বলে যে মানুষটা, সে প্রথমে তার হাত ধরে এনার্জি ট্রান্সফারের ক্ষমতা দেখে কতই না ভয় পেয়েছিল, অথচ নিজে যে হাত ধরে কাঁধে মাথা রেখে কত রকম অচেনা অনুভূতি ট্রান্সফার করে দিল তার ভিতরে, সেটা বুঝতেও পারল না। সেদিনের পর থেকে তার ইন্টারনাল সিস্টেমে অনেক কিছুই পাল্টে গেছে, যার লজিক বের করতে পারছে না ডেটা বক্সও। সে ঘন্টার পর ঘন্টা কলকে ফুলের পাপড়িতে মুখ ডুবিয়ে বসা প্রজাপতিকে দেখে, দাওয়ায় ঘাস খেতে আসা গরুটার গলা জড়িয়ে ধরে আদর করে, লাল ঝুঁটিওয়ালা পাখিটার সঙ্গে লাফিয়ে লাফিয়ে এক্কা দুক্কা খেলে। আর দিনের শেষে হরিপদর ঘরে ফেরার জন্য অপেক্ষা করে। কেন করে? কেন এই অপেক্ষা? কেন এই ভালো লাগা?
এমনকি তাদের প্রজেক্টে ঘোরতর অপরাধ হিসেবে ধরা হয় যে ব্যাপারটাকে, এমন একটা কাজও করে ফেলেছে সে। ডিরেক্ট এনার্জি ট্রান্সফার করে স্টিমুলেট করে দিয়েছে হরিপদর একটা সাবকনশিয়াস কোয়ালিটিকে। প্রজেক্টের নিয়ম মতো এই 2 সপ্তাহে কোনো প্রাণীকে বিভিন্ন বিষয়ে সে ট্রেনিং দিতে পারে, কিন্তু এভাবে ডিরেক্ট স্টিমুলেট করানোটা রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। ফিরে যাওয়ার পর হয়তো তাকে চিরজীবনের মতো নির্বাসিত করা হবে ইউনিভার্সিটি থেকে, কেড়ে নেওয়া হবে ডেটা বক্স ব্যবহারের অধিকার। তবুও কেন কেন এই মানুষটার জন্য এত বড় একটা ঝুঁকি নিল সে? কেন সেদিন ওর কান্না দেখে আনকন্ট্রোলড হয়ে গেল ভেতরের সমস্ত লজিক? আর কেনই বা কাল চলে যাওয়ার কথা ভেবে এই মুহূর্তে টনটন করছে তার বুকটা? চোখের কিনারায় জমে থাকা জলের স্রোতটাকে মুক্ত করে দিল মুনাজ। 2 হাতে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। সলিনা ঠিকই বলেছিল, জায়গাটা খুব ডেঞ্জারাস। এখানে প্রজেক্ট করতে এসে অনেকেই ফিরে যায় না, কিন্তু মুশিল ম্যাডামের মতো ভুলটা সে অন্তত করবে না। নিজের লজিকের সঙ্গে লড়তে লড়তে যে সিদ্ধান্ত মুশিল ম্যাডাম নিতে পারেনি, সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। মুশিল ম্যাডাম হয়তো ভেবেছিল অ্যাফ্রোডাসে ফিরে গেলে মানুষের থেকে পাওয়া এই ইমোশনগুলো হয়তো আর কাজ করবে না, কিন্তু সেটা যে কত বড় ভুল ভাবনা ছিল সে তো নিজের চোখেই দেখেছে। কোঁচড় থেকে ছোট্ট পানের ডিবের মতো ডেটা বক্সটা বের করল মুনাজ। তারপর দাঁতে দাঁত চেপে প্রাণপণে ছুঁড়ে দিল পুকুরের জলে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা চাপা গলা ভেসে এলো, যা, ডিবেটা ফেলে দিলে, এবার ফিরবে কি করে? পিছনে ঘুরল মুনাজ। জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে হরিপদ। চোখ দেখে বোঝা যাচ্ছে 1 ফোঁটাও ঘুমোয়নি। তুমি কি করছো এখানে? ঘুম আসছিল না। শুকনো হাসল হরিপদ। মুনাজ দেখল তার ঠোঁট কাঁপছে থির থির করে। কাল তো তুমি চলেই যাবে, আমার আর কেউ থাকবে না কথা বলার। তাই ভাবছিলাম যদি আজকে রাতটা একটু গল্প করে কাটানো যায়। পায়ে পায়ে তার খুব কাছে গিয়ে দাঁড়ালো মুনাজ। চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিন্তু তুমি যন্ত্রটা ফেলে দিলে যে বড়। ভেবে দেখলাম থেকে গেলেও মন্দ হয় না, আরো কত রান্না শেখা বাকি আছে না? তুমি সত্যি ফিরবে না? হরিপদ 2 হাতে ওর হাত দুটো জড়িয়ে ধরল। আর তোমার সেই বন্ধু সোনালি, তার জন্য মন কেমন করবে না? চলে গেলে তার চেয়েও বেশি মন কেমন করবে তোমার জন্য। থেমে থেমে শেষ পর্যন্ত কথাগুলো বলেই ফেলল মুনাজ। হরিপদ দেখল আরো টেরা হয়ে উঠেছে তার দুটো চোখ। মাঝরাতের জ্যোৎস্না পাতলা কুয়াশার আদর মেখে নামতে থাকলো ওদের ওপর। মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিল সলিনা। আর কয়েক ঘন্টা, তারপরেই ফিরবে মুনাজ। পৃথিবী থেকে ইন্টারগ্যালাক্সিয়াল ডেটা বক্সটা এখনো পর্যন্ত ওর লোকেশন পাঠিয়ে যাচ্ছে ক্রমাগত। সেই কখন সকালে বেরিয়েছে মেয়েটা। পৃথিবীর হিসেবে 2 সপ্তাহ, মানে আজ বিকেলেই ফিরে আসার কথা। তারপর দুজনে ক্যাফেতে গিয়ে লিকোরিস জুস খেতে খেতে কত গল্প করবে। ওই জায়গাটা কেমন, ওখানকার প্রাণীগুলোই বা কেমন, এই সব শুনবে। বিকেলের প্ল্যানের কথা ভাবতে ভাবতে বারবার স্ক্রিনে চোখ বোলাচ্ছিল সলিনা। হঠাৎ 2 বার তপ করে স্ক্রিন থেকে হারিয়ে গেল ডেটা বক্সের লাল বিন্দুটা। আবার একজন হারিয়ে গেল ওই গ্রহটায় গিয়ে। বারবার ওকে সাবধান করেছিল যে জায়গাটা ডেঞ্জারাস।
তবুও কেন যে গেল। স্ক্রিনের সামনে থেকে উঠে ল্যাবের বাইরে ছুট লাগালো সলিনা। প্লেগ্রাউন্ড পেরিয়ে ইকুইপমেন্ট রুমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মুশিল ম্যাডাম, মোনাজকে ট্র্যাক করা যাচ্ছে না। জানালা দিয়ে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বসেছিলেন মুশিল ম্যাডাম। সলিনার কথায় চোখের ফ্লুইডটুকুনি মুছে বিষণ্ণ গলায় বললেন, আমার নাম শিমুল, কতবার বলেছি না। শুনছিলেন মোহরের কলমে হরিপদ ও হলুদ পেতনি। গল্প পাঠে আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল এনামুল, ঋতুপর্ণা, বর্ণিশা, কৌশিক, অমিত, কাব্যশ্রী। শব্দ ও আবহ সংযোজনে আমার সঙ্গে ছিল শ্রীজাত। শেষ হল হরিপদ ও হলুদ পেতনি। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। শুভরাত্রি।